চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। যেমনটা আমি বলেছিলাম যে তোমাদের একটা ফ্রি ক্লাসের ব্যবস্থা করব আমি বেশ কিছু টপিক নিয়ে। তোমাদের ক্লাস 12-এর 4th সেমিস্টারের যে রাষ্ট্রবিজ্ঞান বিষয়টা আছে তার সিলেবাসের প্রায় প্রতিটা অংশই আমি কভার করার চেষ্টা করব, কিন্তু তার আগে যেগুলো বেশ বড় এবং জটিল টপিক সেগুলো আমি প্রথমে কভার করব। তো আজকে প্রথম দিন, কোনো একটা বিষয়ের বা বিষয় সম্পর্কে জানতে হলে কি কি পড়তে হয় সেই বিষয়টা আমাদের আগে জানা দরকার। আমরা যে রাষ্ট্রবিজ্ঞান বিষয়টা পড়ব আর ক্লাস 12-এর 4th সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের কি সিলেবাস সেটা আগে আমাদের জানতে হবে। সিলেবাসটা যদি ঠিকঠাকভাবে বোঝা যায় তাহলে আমাদের পড়তে সুবিধা হয় এবং কোশ্চিন প্যাটার্নটাও আমাদের এইটা বুঝতে সাহায্য করে যে আমরা কতটা পড়ব বা একটা অধ্যায় থেকে কী রকম ধরনের প্রশ্ন আসবে। প্রশ্নের ধরন নিয়ে আমি এর পরের একটা ভিডিওতে আলোচনা করব। আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ক্লাস 12-এর 4th সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাসটা। তো দেখো, তোমাদের যে সিলেবাসটা আছে রাষ্ট্রবিজ্ঞানের, এটার যে টপিক, টপিকটা দুটা ভাগে ভাগ করা। একটা হচ্ছে কন্টেম্পোরারি ওয়ার্ল্ড পলিটিক্স, আর 2 নম্বর টপিকটা যেটা হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড কন্টেম্পোরারি পলিটিক্স। অর্থাৎ প্রথমের যে টপিকটা সেটা কভার করবে হলো সমসাময়িক বিশ্ব রাজনীতিকে, ওয়ার্ল্ড পলিটিক্স, আর দ্বিতীয়টা কভার করবে ইন্ডিয়ান গভর্নমেন্ট অর্থাৎ ভারতীয় সরকার রাজনীতির এবং কন্টেম্পোরারি পলিটিক্স মানে ভারতীয় দৃষ্টিভঙ্গি থেকে, মানে ভারতের দিক থেকে ভারতের সরকার এবং সমসাময়িক যে রাজনীতি সেটা। তো এই দুটো টপিকে তোমাদের সিলেবাসটা ভাঙা। আর তোমরা জানো যে তোমাদের এবছর 40 নম্বরে পরীক্ষা হবে, মানে এই সেমিস্টারে। আগের সেমিস্টারে 40 ছিল, এই সেমিস্টারেও 40 হবে, কিন্তু আগের সেমিস্টারে যেরকম এমসিকিউ বেসিস ছিল, এবারে তোমাদের পরীক্ষাটা 2 নম্বর, 4 নম্বর আর 6 নম্বর এইরকম 3 ধরনের নাম্বার প্যাটার্নে ভাগ করা থাকবে। যাই হোক, আমি এখন সিলেবাসটা বুঝিয়ে দিই। কোশ্চিন প্যাটার্ন বা কোন চ্যাপ্টারের কত নম্বর সেটা নিয়ে আমি এর পরের ভিডিওতে আলোচনা করব। তো দেখো, তোমাদের যে প্রথম সাব টপিক, ইন্টারন্যাশনাল রিলেশনসের মধ্যে বা কন্টেম্পোরারি ওয়ার্ল্ড পলিটিক্সের মধ্যে প্রথম সাব টপিক বা ইউনিট 1 যেটা আছে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনস, কি কনসেপ্টস অ্যান্ড পলিটিক্যাল ডকট্রিনস, অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্কের কিছু মৌলিক ধারণা এবং রাজনৈতিক মতবাদ। এই অধ্যায়টার নাম। এই অধ্যায়ের মধ্যে কী পড়তে হবে ডিটেলস আমি যখন চ্যাপ্টারগতভাবে পড়াবো তখন আমি ডিটেলস তোমাদের বলবো যে কী কী কোন কোন অংশগুলো পড়তে হবে। এখন আমি শুধুমাত্র WBCHSC যে সিলেবাসটা তোমাদেরকে প্রোভাইড করেছে সেই সিলেবাস অনুযায়ী বুঝিয়ে দিচ্ছি। দেখো তাহলে ফার্স্ট ইউনিটে ইন্টারন্যাশনাল রিলেশনস, কি কনসেপ্টস অ্যান্ড পলিটিক্যাল ডকট্রিনস মানে হলো আন্তর্জাতিক সম্পর্কের কিছু মৌলিক ধারণা এবং রাজনৈতিক মতবাদ। এর মধ্যে কী পড়তে হবে? প্রথমে দেখো এভলিউশন অফ আইআর অ্যাজ এ ডিসিপ্লিন। আইআর যেটা, আইআর ওটার ফুল ফর্ম হলো ইন্টারন্যাশনাল রিলেশনস বা আন্তর্জাতিক সম্পর্ক। এটা মনে রাখবে। আচ্ছা, এবার দেখো বলেছে এভলিউশন অফ আইআর অ্যাজ এ ডিসিপ্লিন, অর্থাৎ একটা সাবজেক্ট হিসেবে বা বিষয় হিসেবে আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন এবং আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে কিছুগুলো মতবাদ পড়ে, কিছুগুলো থিওরি পড়ে বা তত্ত্ব পড়ে। সেই তত্ত্বগুলো হলো একটা রিয়ালিজম অর্থাৎ বাস্তববাদ, আইডিয়ালিজম অর্থাৎ আদর্শবাদ, লিবারালিজম উদারনীতিবাদ, আর মার্কসিজম বা মার্ক্সবাদ। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এই কয়েকটা মতবাদ আমরা পড়াশোনা করব তোমাদের এই সেমিস্টারে। বেশ যথেষ্টই বড় একটা সিলেবাস। প্রথমটা গেল হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক
যে একটা সাবজেক্ট হিসেবে তার বিবর্তনটা, মানে কিভাবে হলো সাবজেক্টটা বা কেমন করে এলো। আর দ্বিতীয়টা হলো এই সম্পর্কে রিলেটেড বাস্তববাদ, আদর্শবাদ, উদারনীতিবাদ আর মার্ক্সবাদ। হ্যাঁ, তাহলে 2 নম্বর ইউনিটে যাই। আর প্রথম ইউনিটের যে নম্বরটা, টোটাল নাম্বারটা হচ্ছে 8। মানে এই প্রথম চ্যাপ্টার থেকে তোমাদের 8 নম্বরের প্রশ্ন আসবে। এবার কোশ্চিনের ভাঙাটা আমি পরে বলে দেবো। 2 নম্বর ইউনিট হচ্ছে মেজর রিজিওনাল অ্যান্ড সাব রিজিওনাল অর্গানাইজেশনস। হ্যাঁ, অর্থাৎ মুখ্য আঞ্চলিক যে সংগঠনগুলো সেগুলো নিয়ে পড়তে হবে। প্রথমেই আঞ্চলিক সংগঠনগুলির মধ্যে প্রথমেই দেখা আছে ইউরোপিয়ান ইউনিয়ন, অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন, সার্ক, হ্যাঁ, এশিয়ান, বিমস্টিক। এই যে সার্ক, এশিয়ান, এই দুটো তোমরা থার্ড সেমিস্টারে একটু হলেও জেনেছো ঠান্ডা লড়াইয়ের চ্যাপ্টারটা পড়ার সময়। যাই হোক, এগুলো নিয়ে এবারে বিস্তারিত আলোচনা করা হবে। এই চ্যাপ্টার থেকে 6 নম্বরের প্রশ্ন হবে মোট। হ্যাঁ, বোঝা গেল? তাহলে দ্বিতীয় অধ্যায় হচ্ছে মুখ্য আঞ্চলিক সংগঠন। এখান থেকে মোট 6 নম্বরের প্রশ্ন হবে। 4টা বিষয় পড়তে হবে, ইউরোপীয় ইউনিয়ন, সার্ক, এশিয়ান আর হচ্ছে বিমস্টিক। আচ্ছা, আমি নেক্সট টপিকে চলে যাচ্ছি। তৃতীয় অধ্যায়, যেটার নাম হলো গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন। হ্যাঁ, গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন। এবার বিশ্বায়ন কি বা এর কী কী ধরন সেগুলো এখানে পড়তে হবে। প্রথমত এখানে ইকোনমিক বা অর্থনৈতিক বিশ্বায়ন, পলিটিক্যাল অ্যান্ড কালচারাল কনসিকুয়েন্সেস, যে অর্থনৈতিক এবং রাজনৈতিক সাংস্কৃতিক যে ফলাফলগুলো সেগুলো এখানে পড়তে হবে। কী কোন কোন দৃষ্টিভঙ্গি থেকে পড়তে হবে? একটা হচ্ছে ইন্ডিয়া অ্যান্ড গ্লোবালাইজেশন, মানে ভারতের যে বিশ্বায়নের ধারণা সেই দৃষ্টিভঙ্গি থেকে পড়তে হবে। আরেকটা কী হলো গ্লোবালাইজেশন ক্রিটিক্যাল অ্যানালাইসিস, অর্থাৎ একটি গ্লোবালাইজেশন নিয়ে একটা সমালোচনামূলক বিশ্লেষণ। এই চ্যাপ্টারটার মধ্যে এই পার্টটুকু তোমাদের পড়তে হবে। অর্থাৎ তৃতীয় অধ্যায়টা গেল হচ্ছে বিশ্বায়ন। আচ্ছা, এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে আবার 6 নম্বরের মোট। নেক্সট চলে যাচ্ছি, এই যে চ্যাপ্টারটা দেখো, এই চ্যাপ্টারটা আমি মনে করছি যে এই চ্যাপ্টারটা সবচেয়ে বড় চ্যাপ্টার হিসেবে বিবেচিত হওয়ার যোগ্যতা রাখে। এই অধ্যায়টার নাম হলো অর্গানস অফ দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট, অর্থাৎ ভারত সরকারের বিভিন্ন বিভাগসমূহ। এবার দেখো, সরকারের মোটামুটি 3টা বিভাগ থাকে, শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ। তো এই 3টা বিভাগ আমরা ভারতের প্রেক্ষিতে পড়াশোনা করব। হ্যাঁ, আর এখানে কি কি পড়তে হয়? প্রথমে দেখো এক্সিকিউটিভ, হ্যাঁ, অর্থাৎ শাসন বিভাগ, লেজিসলেচার অর্থাৎ আইন বিভাগ, জুডিশিয়ারি অর্থাৎ বিচার বিভাগ। এবার এক্সিকিউটিভের মধ্যে আমি নর্মাল বলে দিচ্ছি, পাওয়ার্স অ্যান্ড ফাংশনস। কাদের পাওয়ার্স অ্যান্ড ফাংশনস? অর্থাৎ ক্ষমতা এবং কাজ কাদের? প্রেসিডেন্ট অর্থাৎ রাষ্ট্রপতি, পিএম অর্থাৎ প্রধানমন্ত্রী, গভর্নর অর্থাৎ রাজ্যপাল, সিএম অর্থাৎ মুখ্যমন্ত্রী এবং বিউরোক্রেসি, যার বাংলা অর্থ হলো আমলাতন্ত্র। এই কয়েকটা বিষয় নিয়ে পড়াশোনা করতে হবে। রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাজ্যপাল এবং আমলাতন্ত্র। নেক্সট দেখো লেজিসলেচার অর্থাৎ আইন বিভাগ। এগুলো কিন্তু সবই ভারতের, হ্যাঁ, এটা মনে রাখবে, ভারতের। তো এই লেজিসলেচারের মধ্যে আছে কম্পোজিশন অ্যান্ড ফাংশনস, অর্থাৎ গঠন এবং কার্যাবলী। কার? লোকসভা, রাজ্যসভা, বিধানসভা, বিধান পরিষদ, স্পিকার, পাওয়ার্স অ্যান্ড ফাংশনস। এবার একটা বিষয় আমি তোমাদের বলে দিই। প্রথমত বলেছে কম্পোজিশন অ্যান্ড ফাংশনস, মানে গঠন কার্যাবলী পড়তে হবে আমাদের লোকসভার, রাজ্যসভার, বিধানসভা এবং বিধান পরিষদের। বিধান পরিষদের সঙ্গে তোমরা খুব একটা পরিচিত নও, এটা আমি যখন চ্যাপ্টারটা ধরবো তখন আমি তোমাদেরকে বলে দেবো, খুব ইন্টারেস্টিং বিষয়। এবং এখানে দেখো স্পিকারের পাওয়ার্স অ্যান্ড ফাংশনসগুলো পড়তে হবে। আচ্ছা, এটা গেল লেজিসলেচার বা আইনসভার যে বক্তব্যটা। আর তোমাদের এখানে জানার জন্য বলে দিই, স্পিকার হচ্ছে আইনসভার যে সভাপতি। দেখবে অনেকজন যখন আইনসভা বা পার্লামেন্টে মিটিংয়ে বসে বা পার্লামেন্টে যখন সামিটগুলো হয়, একজন দেখবে কানে মানে হেডফোন নিয়ে বসে একদম মিডিলে একটু উঁচু জায়গায় বসে, তাকেই স্পিকার বলা হয়। মানে আমি তোমাদেরকে মানে বোঝানোর জন্য এভাবে বললাম। তো তার ক্ষমতা কী এবং সে কী কী কাজ করে সেই বিষয়গুলো আমরা জানবো। এটা হচ্ছে আইনসভার বিষয়গুলো গেল।
এবং জুডিশিয়ারি অর্থ হচ্ছে বিচার ব্যবস্থা বা বিচার বিভাগ। এটা হচ্ছে ভারতের যে বিচার বিভাগ সেইটা। এখানে কী কী পড়তে হবে? ইম্পর্টেন্স অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স, মানে গুরুত্ব এবং স্বাধীন যে বিষয়টা সেইটা কার, হ্যাঁ, প্রথমটা হচ্ছে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, এই দুটোর প্রথমত ইম্পর্টেন্স এবং ইন্ডিপেন্ডেন্সটা পড়বো। তারপরে দেখো এখানে একটা বিষয় আছে পিলস, PIL, এটা এসটা সাইডে রাখলাম। পিআইএল এর অর্থ হচ্ছে, এটাকে বলে হচ্ছে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, বা বাংলাটা বললে তোমরা বুঝতে পারবে, PIL হচ্ছে জনস্বার্থ মামলা। এটা অনেকবার তোমরা শুনেছো, এই নিয়ে আমাদের পড়াশোনা করতে হবে। হ্যাঁ, নেক্সট হচ্ছে কনজিউমার কোর্টস, অর্থাৎ ক্রেতা সুরক্ষা আদালত। নেক্সট লোক আদালত। এইটা হচ্ছে আমাদের বিচার ব্যবস্থার ভারতীয় যে বিচার বিভাগ তার সম্পর্কে পড়াশোনা। আচ্ছা, এই চ্যাপ্টার থেকে মোট 8 নম্বরের প্রশ্ন আসবে, কিন্তু আমি একটা বিষয় তোমাদেরকে বলে রাখি, এই চ্যাপ্টারটা হচ্ছে সবচেয়ে মানে বড় বলতে পারো এই চ্যাপ্টারটা। হ্যাঁ, সবচেয়ে লার্জেস্ট কোনো একটা যদি চ্যাপ্টার থাকে সেটা হচ্ছে এই চ্যাপ্টারটা। তো যাই হোক, আমি চেষ্টা করব একদম তোমাদের যখন আমি প্রথম বলেছিলাম যে আমি সবচেয়ে জটিল টপিকগুলো নিয়ে আলোচনা করব, বা সবচেয়ে যেগুলো সবচেয়ে বড় সেই চ্যাপ্টারগুলো নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে এই ইউনিট 4-এর যে এই চ্যাপ্টারটা। দেখো এখানে ভারতের শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ, 3টা বিষয় এখানে ইনক্লুড করা আছে বা আছে। হ্যাঁ, এই জন্য আমি কি করব, প্রথম যে তোমাদের ক্লাসগুলো দেব আমি ইউনিট 4 থেকে দেব। এটা এই ভিডিওতে আমি কনফার্ম করলাম। প্রথমের ক্লাসগুলো আমি ইউনিট 4 থেকে দেওয়া শুরু করব। হ্যাঁ, কারণ এটা অনেকটাই বড়, এখান থেকে তোমাদের পড়তেও অনেকটা হবে। ঠিক আছে, এতগুলো টপিক তোমাদেরকে কভার করতে হবে এখানে এই 8টা নাম্বারের জন্য। তো যাই হোক, আমি তোমাদেরকে এই চ্যাপ্টার থেকে বা ইউনিট 4 থেকে প্রথমে পড়ানো শুরু করব। ঠিক আছে, ইউনিট 4টা তোমরা বুঝে গেলে যে ভারতের রাজনীতির 3টা বিভাগ বা সরকারের 3টা বিভাগ। নেক্সট চলে যাব ইউনিট 5 বা পঞ্চম অধ্যায়। ইউনিট 5-এ পড়তে হবে কন্টেম্পোরারি সিভিল সোসাইটি মুভমেন্টস ইন ইন্ডিয়া। আচ্ছা, কন্টেম্পোরারি সিভিল সোসাইটি যেটা বোঝায় যে সমসাময়িক যে নাগরিক সমাজ, সিভিল সোসাইটি এটা বড়দের পড়া বলতে গেলে। যাই হোক, নাগরিক সমাজ, সিভিল সোসাইটি, আর মুভমেন্টস ইন ইন্ডিয়া। এখানে মুভমেন্টস বলতে যে আন্দোলন, সিভিল সোসাইটির যে আন্দোলন সেটা, মানে কন্টেম্পোরারি সিভিল সোসাইটি মুভমেন্টস ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতের যে সমসাময়িক নাগরিক সমাজের যে আন্দোলনগুলো সেগুলো, হ্যাঁ, আমরা পড়ব এখানে। আচ্ছা, এবার ব্রিফ আউটলাইনের মধ্যে কয়েকটা বিষয়গুলো আমাদের পড়তে হবে। এই অংশটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে, আমি যে চেঞ্জ অংশটা সেটা আমি সাইডে রাখছি, তোমরা দেখে নিও। আর এখানে যেটা পড়তে হবে কন্টেম্পোরারি সিভিল সোসাইটি মুভমেন্টস ইন ইন্ডিয়ার মধ্যে, এখানে মূলত পড়তে হবে হলো কনসেপ্ট অ্যান্ড ইম্পর্টেন্স, কাকে বলে এবং কি এটার গুরুত্ব। তারপরে হলো নর্মদা বাঁচাও আন্দোলন আর চিপকো আন্দোলন, এই দুটো মেনলি ভালো করে পড়তে হবে। তোমাদের সিলেবাসে এই দুটো অ্যাড করেছে। হ্যাঁ, এই পার্টগুলো এখন নেই, এই পার্টগুলো বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো এটা তোমরা মাথায় রাখবে যে তোমাদের 5 নম্বর চ্যাপ্টারের যে মূল সিলেবাসটা আমি তোমাদেরকে দিয়ে দেবো, এই পার্টটুকু বাদ দেওয়া হয়েছে। চ্যাপ্টারের নামটা একই, তবে চ্যাপ্টারের মধ্যে যেটা পড়তে হবে মূলত নাগরিক সমাজের আন্দোলনগুলো, হ্যাঁ, কনসেপ্টগুলো পড়তে হবে। আর দুটো আন্দোলন দিয়েছে এখানে, নর্মদা বাঁচাও আন্দোলন আর চিপকো আন্দোলন। গেল, তাহলে 5 নম্বর যে অধ্যায় সেটাও কভার হলো। এখান থেকে তোমাদের 6 নম্বরের প্রশ্ন আসবে টোটাল মোট চ্যাপ্টারের। নেক্সট চলে যাচ্ছি আমাদের লাস্ট চ্যাপ্টারে অধ্যায়ের, যেটা হলো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টস অ্যান্ড লোকাল সেলফ গভর্নমেন্ট, অর্থাৎ ভারতবর্ষের যে সংবিধান সংশোধনের যে বিষয়গুলো, ভারতবর্ষের সংবিধান সংশোধন এবং স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা, অর্থাৎ লোকাল সেলফ গভর্নমেন্টকে স্থানীয় স্বায়ত্তশাসন বলে। আর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হলো সংবিধান সংশোধন। এবার এখানে সাবটপিকগুলোর মধ্যে দেখো কী কী বলেছে, যে মেথডস অফ অ্যামেন্ডমেন্টস, আর্টিকেল 368, অর্থাৎ ভারতীয় সংবিধানের 368 নম্বর ধারায় সংবিধান সংশোধনের যে পদ্ধতিগুলো উল্লেখ করা হয়েছে সেই পদ্ধতিগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। এখানে যখন জানবো তখন দেখবে যে 3টা পদ্ধতি আমরা এখানে পাবো। তারপরে
73rd অ্যামেন্ডমেন্ট অর্থাৎ 73তম সংবিধান সংশোধনী, যার মধ্যে আমরা পাই গ্রামীণ যে লোকাল গভর্নমেন্ট, হ্যাঁ, গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থা সেটা। আচ্ছা, 3 টায়ার পঞ্চায়েত সিস্টেম অর্থাৎ পঞ্চায়েত ব্যবস্থার যে 3টি স্তর সেটা, কম্পোজিশন, ফাংশনস অ্যান্ড সোর্স অফ ইনকাম অর্থাৎ এটার গঠন, কাজ, মানে পঞ্চায়েতি ব্যবস্থার গঠন, কাজ, আর পঞ্চায়েতের ব্যবস্থার যে সোর্স অফ ইনকাম অর্থাৎ কোথা থেকে আয়ের উৎস, সেই পার্টগুলো জানতে হবে। সেম একই রকমভাবে 74তম সংবিধান সংশোধন অর্থাৎ 74th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এখানে বলেছে যে শহর অঞ্চলের বা পৌর অঞ্চলের লোকাল সেলফ গভর্নমেন্টের কথা, স্থানীয় স্বায়ত্তশাসনের কথা, যেখানে মিউনিসিপ্যালিটি এবং কর্পোরেশন, তোমরা দুটোই জানো যে মিউনিসিপ্যালিটি এবং কর্পোরেশন দুটোর নামই শুনেছো, তো কোথায় কোনটা থাকে সেই বিষয়ে আলোচনা করব। আর এটার কি পড়তে হবে, এখানে পড়তে হবে যে মিউনিসিপ্যালিটি এবং কর্পোরেশনের কর্পোরেশনের যে কম্পোজিশনটা অর্থাৎ গঠন এবং ফাংশনস আর সোর্স অফ ইনকামস। একই রকমভাবে গ্রাম পঞ্চায়েতের যেরকম বললাম যে গঠন, কাজ এবং সোর্স অফ ইনকাম অর্থাৎ আয়ের উৎস, সেম এখানে সেটাই পড়তে হবে। এটা শহরাঞ্চলের ক্ষেত্রে, পৌরসভা বা পৌর নিগমের ক্ষেত্রে এইটুকু পড়তে হবে তোমাদের। এই চ্যাপ্টার থেকে 6 নম্বরের প্রশ্ন আসবে। তাহলে এখানে তোমরা দেখো যে টোটাল আমাদের 40টা নাম্বার কভার করলো। এইটাই হচ্ছে তোমাদের সিলেবাস। সিলেবাসটা দেখতে ছোটো মনে হলো, বেশ বড়, বেশ জটিলও যদি না বোঝা যায়, তবে বুঝতে পারলে অনেকটাই সহজ হবে। কিন্তু তোমাদের যতটা সময় আছে হাতে, তার মধ্যে এতটা বড় সিলেবাস এইভাবে কভার করা, টোটালটা বুঝে, সেটা তোমাদের পক্ষে বেশ চাপ হয়ে দাঁড়াবে। যাই হোক, তোমাদের বিষয়টা বুঝতে পারছি, সেই জন্যই আমার এই ক্লাসগুলো। আশা করবো তোমাদের সাপোর্ট পাবো আর তোমরা ক্লাসগুলো অ্যাটেন্ড করবে। এবং কোনো অসুবিধা যদি হয়, বা আজকে যেটা আমি বললাম, যেটুকু আমি বললাম সিলেবাস সম্পর্কে, এই নিয়েও যদি কোনো অসুবিধা হয় তোমাদের বুঝতে কোথাও, তাহলে আমাকে জিজ্ঞেস করবে। আর আমি আরেকবার সিলেবাসে একটা ব্রিফ, একটা ছোটো করে বলে দিচ্ছি যে নর্মালি প্রথম চ্যাপ্টার যেটা, সেটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পড়া হবে। আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক সম্পর্কের যে বিভিন্ন তত্ত্ব, সেগুলো নিয়ে আলোচনা করা হবে। দ্বিতীয় চ্যাপ্টারে এই যে বিভিন্ন আঞ্চলিক যে সংগঠন, তার মধ্যে ইউরোপীয় ইউনিয়ন, সার্ক, এশিয়ান বিমস্টিক, এই পার্টগুলো, এগুলো কীভাবে গঠিত হলো, কতজন সদস্য, এদের কাজ কী, এইগুলো জানতে হবে। তৃতীয় অধ্যায়ের মধ্যে গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন পড়তে হবে। কয় ধরনের বিশ্বায়ন হয়, গ্লোবালাইজেশনের একটা ক্রিটিক্যাল অ্যানালাইসিস করব, অর্থাৎ সমালোচনামূলক বিশ্লেষণ একটা করা হবে যে এটা ভালো কি খারাপ বা এখন প্রাসঙ্গিক কিনা, এরকম বিষয়। এবং 4 নম্বর যে অধ্যায়, সেখানে ভারত সরকারের 3টি বিভাগ, শাসন বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগ, এই 3টা বিভাগ নিয়ে আলোচনা করব। এবং তোমাদের জানার আরেকবার বলে দিই আমি যে তোমার ইউনিট 4 যেটা, ইউনিট 4, এই ইউনিটটাই দিয়েই আমি কিন্তু তোমাদের যে ক্লাসগুলো সেটা শুরু করব। গেল। আচ্ছা, নেক্সট ইউনিট 5-এর মধ্যে কন্টেম্পোরারি সিভিল সোসাইটি মুভমেন্টস, অর্থাৎ ভারতবর্ষের সমসাময়িক যে নাগরিক আন্দোলনগুলো হলো, একটা হচ্ছে চিপকো আন্দোলন বা নর্মদা বাঁচাও আন্দোলন, এটা পড়তে হবে। এবং হচ্ছে নাগরিক সমাজের আন্দোলন কী বা গুরুত্ব কী, সেটা একটু জানতে হবে। গেল। এই পার্টটা চেঞ্জ করেছে তোমাদের, এই পার্টটা তোমাদের এখন আর নেই। যাই হোক, নেক্সট হচ্ছে লাস্ট চ্যাপ্টার, 6 নম্বর যে চ্যাপ্টার, সেটা হচ্ছে সংবিধান সংশোধন এবং স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা, যেখানে গ্রাম পঞ্চায়েত এবং পৌরসভা বা পৌর নিগম, এগুলো সম্পর্কে আমরা একটা ধারণা পাবো। তার সঙ্গে ধারণা পাবো যে ভারতবর্ষের সংবিধানটা কীভাবে পরিবর্তন করা যায়, বা তার কয়টা পদ্ধতি এবং বা কী কী, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। যদি ভালো লাগে তাহলে বলো, জানিও, আর খারাপ লাগলেও জানিও। আমি কি মডিফাই করব, কোন কোন বিষয়গুলো, সেটাও বলবে অবশ্যই। আর তোমরা রাষ্ট্রবিজ্ঞান বিষয়টা ভালো করে পড়ো, বেশ স্কোরিং। তবে যদি না বুঝে পড়ো, তাহলে কিন্তু নাম্বারটা অনেক ক্ষেত্রে তোমাদের অনেক কম আসে। এ হচ্ছে বিষয়। দেখো, অনেকের এইরকম ধারণা, হয়তো ইতিহাসের মতো রাষ্ট্রবিজ্ঞানটা, দেখো ইতিহাসের মতো বা কি এরকম রিলেটেড, অবশ্যই রিলেটেড, তবে ইতিহাসের মতো বা এরকম আমি ওইভাবে বলবো না। কারণ ইতিহাসের মতোই যদি হতো, সেরকম একদম যদি অনেকে বলে যে রাষ্ট্রবিজ্ঞান পড়া আর ইতিহাস পড়া একই, তাহলে রাষ্ট্রবিজ্ঞানের ইতিহাস দুটো আলাদা সাবজেক্ট হতো না। বোঝা গেল? তো যাই হোক, আমি এই কন্ট্রাডিকশনে যাচ্ছি না। নর্মালি তোমাদের বলছি, তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয়টা আছে, আমি আছি তোমাদের সঙ্গে। তোমাদের কোনো অসুবিধা হলে বা কোনো বিষয় যদি জানতে হয়, আমাকে ভিডিওতে কমেন্টে বলবে, তোমরা সাথে থাকবে। এবং
একটু আগেই যে বললাম রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাস বিষয় দুটো আলাদা সাবজেক্ট হিসেবে, এবং এখানে আমরা ফার্স্ট চ্যাপ্টারেই আমরা দেখতে পাবো রাষ্ট্রবিজ্ঞানের অংশ হলেও এই যে আন্তর্জাতিক সম্পর্ক আমরা যে পড়বো, এই যে এখানে লেখা আছে দেখো ইন্টারন্যাশনাল রিলেশনস, এইটাও কিন্তু একটা সাবজেক্ট হিসেবে এখন বেশ একটা স্বতন্ত্র মর্যাদা বা একটা নিজস্বতা লাভ করেছে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা ক্লাসের মধ্যে বিস্তারিত আলোচনা করব এবং কথাও বলবো। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। বেশ কিছুদিনের মধ্যে, কয়েকদিনের মধ্যেই আমি চতুর্থ অধ্যায় থেকে, তোমাদের ফোর্থ সেমিস্টারে যে চতুর্থ অধ্যায়টা আছে ভারত সরকারের যে বিভিন্ন বিভাগ, 3টে বিভাগ, সেইটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা শুরু করব। প্রত্যেকটা আলোচনা ক্লাসের মাধ্যমে বেশ খুব বড় ভিডিও করব না, অল্প অল্প করে ভিডিও করব, তোমরা দেখবে, শিখবে এবং যদি কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই জানাবে। যাই হোক, ভুলের জন্য যদি আমার কোনো ভুল হয়ে থাকে তার জন্য অবশ্যই ক্ষমা প্রার্থী আমি। যাই হোক, ভালো থাকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আজকের মতো থ্যাংক ইউ।